ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আবারও নতুন একটা পার্ট নিয়ে হাজির হলাম, অর্থাৎ পার্ট 10। আমরা পার্ট 9 পর্যন্ত ওদিকে টেন্সের শুরু থেকে প্রেজেন্ট টেন্সের যে চারটি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্টের যে চারটা রয়েছে এগুলো আমরা জেনেছি। আজকে পার্ট 10 এ আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো। ফিউচার ইনডিফিনিট অর্থ হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ অনির্দিষ্ট ভবিষ্যৎকালের টেন্স। সো ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বা ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যদি ভবিষ্যতে কোনো কাজ করা হওয়া বোঝায়, যেমন আমি আগামীকাল ঢাকা যাব, অথবা আগামীকাল কাজটি করব, অথবা আমি ভাত খাবো, আমি কান্না করব না, আমি এটি করব না, আমি আজকে স্কুলে যাব না। সো এই ধরনের যে বাক্যগুলো এটা হচ্ছে ফিউচার টেন্স হবে। সো চিনিবার উপায় হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব বে বেন ইত্যাদি থাকবে। ব বে বেন এই জিনিসটা আমাদের খুবই ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই যে চিনিবার উপায়ের যে ক্রিয়ার শেষে যে ব বে বেনটা, এটা ছাড়া আমরা হচ্ছে টেন্সটা আইডেন্টিফাই করতে পারবো না। তো এই জন্য এইটা খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করি। স্ট্রাকচার রয়েছে শ্যাল অবলিক উইল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল অবলিক উইল। সো এটার প্রত্যেকটা টেন্সের মধ্যে এটারও চারটা স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে। এক নম্বর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, আর 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, অ্যাফার্মেটিভ এর মধ্যে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এছাড়া শ্যাল উইলটাকে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আমরা অক্সিলারি ভার্বের যে চারটা রয়েছে সেটা যদি আমরা একটু ভালো করে মুখস্থ করে রাখি, বা ভিডিওটা যদি আমরা দেখে মুখস্থ করে নেই, তাহলে আমরা এই যে শ্যাল আর উইলটা তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের মধ্যে এরপরে অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম বসে। ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম কখনো বসবে না। অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আমরা একটু দেখে নেই, তাহলে আমরা সেটা জানতে পারবো ক্লিয়ারলি। আচ্ছা, এরপরে নেগেটিভ বাক্য। নেগেটিভের মধ্যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এরপরে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে ঠিক আগের মতোই বলতেছি, সেটা সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্বটা বসাইতে হবে, তাহলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখানে শ্যাল উইলটা হচ্ছে সাবজেক্টের পরে, কিন্তু এখানে সাবজেক্টের আগে শ্যাল উইলটা বলবে। সো শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, দেন ইন্টারোগেটিভ নেগেটিভ। শ্যাল উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখানে দুইটা অবশ্য ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক হয়ে গেছে, কিন্তু এটা তোমরা একটা দিয়ে নিও, যাই হোক না কেন। নেক্সট রয়েছে এক্সাম্পল রয়েছে আমি আগামীকাল ঢাকা যাব। সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভের একটা গঠন। আমরা অ্যাফার্মেটিভের গঠনের মধ্যে পড়ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, ঠিক সেইভাবেই এটা গঠন রয়েছে। সো আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। এখানে আমরা যদি একটু নোটে খেয়াল করি, সেটা হলো কি, সকল পার্সনের সাথে উইল বসানো যাবে। উইল যে পার্সনই হোক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে পার্সনই হোক না কেন উইল বসতে পারবে, কিন্তু শ্যাল কখনোই সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের সাথে বসানো যাবে না। সবসময় ফার্স্ট পার্সনের সাথে বসাতে হবে। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে বসবে, অন্য কোনো পার্সনের সাথে বসবে না। আশা করি বুঝতে পারছো। সুতরাং এখানে আই এর সাথে আমরা শ্যালও বসাইতে পারবো অথবা উইলও বসাইতে পারবো। ওকে গাইস, এরপর দেখো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব না। এখানে দেখা যাচ্ছে যে ববে বেন রয়েছে, যাবো, ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য। মানে আমি কি আগামীকাল ঢাকা যাব, তাহলে এটা ইন্টারোগেটিভ বোঝাচ্ছে। ববে বেন আছে আর হচ্ছে এখানে কি রয়েছে, এটা ইন্টারোগেটিভ বাক্য। সুতরাং শ্যাল আই গো টু ঢাকা টুমোরো, আমি কি আগামীকাল ঢাকা যাব। এরপরে 4 নম্বর যেটা রয়েছে ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন। আমি কি আগামীকাল ঢাকা যাব না, তাহলে এখানে কি রয়েছে এবং না রয়েছে, এখানে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, কি না। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি একটু ট্রান্সলেশনটা দেখি, সেটা হচ্ছে
শ্যাল নট আই গো টু ঢাকা টুমোরো। আমি কি আগামীকাল ঢাকা যাব না? ঠিক আছে, আশা করছি এটুকু বুঝতে পারছেন। সো নেক্সট নোটটা অলরেডি আমরা বলে ফেলছি, এরপর হচ্ছে প্র্যাকটিসে একটু আমরা দেখি। সেটা হচ্ছে আমি বিদ্যালয়ে যাব, হ্যাঁ সরি এটা হবে না, হবে আমি বিদ্যালয়ে যাব না। সো আমি বিদ্যালয়ে যাব না একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য। আই শ্যাল নট গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাব না। এরপরে 2 নম্বরে যদি আমরা একটু খেয়াল করি, তারা বাজারে গেল। তারা বাজারে গেল, তার মানে অতীত হয়ে গেছে কাজটা। ললে লাম আমরা পড়েছি, সেটা হচ্ছে অতীত কাল। তারা বাজারে গেল। আর যদি বলা হতো তারা বাজারে যায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। এখানে গেল থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট এক্সটেনশন। সো এখানে দে ওয়েন্ট টু মার্কেট, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে এক্সটেনশন রয়েছে, অবজেক্ট নেই। তারা বাজারে গেল। ওকে, এরপরে যদি আমরা 3 নম্বরে একটু খেয়াল করি, তাহলে রয়েছে তারা কি বাজারে গিয়েছিল। তাহলে তারা কি বাজারে গিয়েছিল, তাহলে এটা কোন টেন্স আমরা একটু আইডেন্টিফাই করতে হবে আগে। এইটা দেখে আসিল, আসিলে, আসিলাম আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। আমরা যেটা হচ্ছে পার্ট 8 এর মধ্যে আমরা দেখিয়েছি যে আসিল, আসিলে, আসিলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স। সো ফার্স্ট পারফেক্ট টেন্সের মধ্যে যেহেতু আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য, আর ইন্টারোগেটিভ বাক্য হলে তার গঠন হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট এক্সটেনশন। এটা আপনারা একটু দেখে নেবেন যারা দেখেন নাই, আর যদি দেখা থাকে তাহলে ভালো করে মুখস্থ করে নেবেন। এরপরে হ্যাড দে গন টু ঢাকা, এটা ট্রান্সলেশন। হ্যাড দে গন টু ঢাকা, তারা কি বাজারে গিয়েছিল। সো এরকম বাক্য যদি আমরা আরো যদি করতে চাই, তাহলে নিজে নিজেই আমরা আগে বাক্য তৈরি করবো। যেমন আমি একটি মাছ ধরিয়াছি, তাহলে আসি, আসো, আসেন রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ caught a fish, ক্যাসের 3 নম্বর ফর্ম হচ্ছে caught, I have caught a fish, আমি একটি মাছ ধরিয়েছি। সো এরকম যত ধরনের বাক্য রয়েছে, আপনারা আগে বাক্য লিখবেন, তারপর চিনিবার উপায় দেখে টেন্স আইডেন্টিফাই করবেন, তাহলে সহজেই আপনারা ট্রান্সলেটটা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছো। আর সবগুলো টেন্সই ইম্পর্টেন্ট, আপনারা পারলে পার্ট 1 থেকে শুরু করে সবগুলো পার্ট আপনারা দেখে নেবেন, তাহলে টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। ঠিক আছে, গুড বাই।